আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। করোনা ভাইরাসের কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। এর জন্য আমার ক্ষুদ্র প্রয়াস, যতটুকু সামর্থ্য এবং শক্তি রয়েছে সেটুকু দিয়ে এই ছাত্রছাত্রীদের উপকারের জন্য আমার এই চ্যানেলটি খোলা। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করি সেটা হচ্ছে দেউলিয়া। এর আগে আমরা এর উপরে দুটো অঙ্ক করেছি এবং থিওরি সহ। আজকে আমরা থিওরি সহই আলোচনা করব। তো দেউলিয়া ব্যক্তি বলতে কি বোঝায় সেটা আগে আমি বলেছি যে একজন ব্যক্তির সম্পত্তির তুলনায় দায়ের পরিমাণ বেশি হয়ে গেছে কিন্তু দায় পরিশোধের মতো সক্ষমতা নেই। এমন অবস্থায় ওই ব্যক্তির সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে থাকে। এ থেকে রেহাই পাওয়ার জন্য আদালতে তাকে দরখাস্ত দিতে হয় যে দেউলিয়া হিসেবে ঘোষণা করা হোক, তাহলে পাওনার দ্বারা তাকে বিরক্ত করে না। তো দেউলিয়া হিসাবে দরখাস্ত আদালতে করার সময় 1997 সালে দেউলিয়া আইন অনুসারে দরখাস্ত করতে হবে এবং ওই দরখাস্তের সময় কী কী তার সম্পদ এবং দায় রয়েছে তার একটা স্টেটমেন্ট তার কাছে দিতে হয়। তো এরকম একটা তথ্য এখানে রয়েছে। তো এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। এই তথ্যগুলোর আলোকে আমাদের অঙ্ক করতে হবে। তো আমাদের এই তথ্যগুলো একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কীভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং তার সম্পত্তি এবং দায় কীভাবে পরিশোধ হবে তার বিস্তারিত বিবরণ দিতে হবে। তো এর জন্য আমাদেরকে অঙ্কটাকে ভালো করে পড়ে নিতে হবে। তো আমরা অঙ্কগুলো পড়ার আগে শুধু বলছি যে এখানে সম্পত্তি এবং দায় উত্তোলন, মূলধন এবং ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবং আদার্স কিছু তথ্য থাকবে। এখানে ক্যাশ ইন হ্যান্ড, ফার্নিচার, স্টক, বুক ডেটস, ডাউটফুল ডেট, বিলস রিসিভেবল, বিল ডিসকাউন্ট, লাইবিলিটি ফ্রম মিস্টার কালাম, ক্রেডিটর ফর গুডস, স্যালারি ডিউ টু ক্লার্ক, ট্যাক্স, ব্যাংক লোন, এগুলো দেওয়া রয়েছে। আর এখানে দেখেন 5 ইয়ার্স আগে সে ক্যাপিটাল শুরু করেছে 45,000। আপনি ভিডিওটা থামাই দেবেন এবং অঙ্কটা পড়বেন। তো আমরা এখানে দায়গুলো নিয়ে প্রথমে আলোচনা করি। তো দায়গুলো নিয়ে আলোচনা করার আগে দেউলিয়া ব্যক্তির দায়কে 4 ভাগে ভাগ করা হয়। আমরা এখানে শর্টকাট বলে নিছি। সিকিউরিটি লাইবিলিটি, জামানতযুক্ত পাওনাদার। এই সিকিউরিটি লাইবিলিটি 2 প্রকার। ফুলি সিকিউরিটি ক্রেডিটর অর্থাৎ পূর্ণ জামানতযুক্ত পাওনাদার, ঋণের চেয়ে জামানত বেশি। ঋণের পরিমাণ 50,000 আর জামানতযোগ্য সম্পদের আদায়যোগ্য মূল্য 80,000। এই ক্ষেত্রে এই পাওনাদারকে বলা হবে পূর্ণ জামানতযুক্ত পাওনাদার। আর ঋণের চেয়ে জামানত কম, একে বলা হবে পার্টলি সিকিউরিটি ক্রেডিটর অর্থাৎ আংশিক জামানতযুক্ত পাওনাদার। ঋণ 50,000 টাকার আর যে সম্পদটা সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছে তার বাজার মূল্য 30,000 টাকা, এখানে 20,000 টাকা কম। এইগুলো হচ্ছে পার্টলি সিকিউরিটি ক্রেডিটর। আনসিকিউরিটি ক্রেডিটরকে 2 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ যে পাওনাদারের বিপক্ষে কোনো রকম সম্পদ জামানত নেই। এরা কারা? এখানে দেখেন জামানতবিহীন পাওনাদার বা যারা দাবি পূরণে অগ্রাধিকার পায়। জামানতবিহীন পাওনাদার যারা দাবি পূরণে অগ্রাধিকার পায় তারা হচ্ছে ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল। আর হচ্ছে আনসিকিউরিটি ক্রেডিটর, জামানতবিহীন পাওনাদার যারা দাবি পূরণে অগ্রাধিকার পায় না। তো যারা দাবি পূরণে অগ্রাধিকার পায় তারা কারা? অল ডেটস টু গভর্নমেন্ট, সরকারের নিকট সকল পাওনা। ইনকাম ট্যাক্স, হাসাজ ইনকাম ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, রেটস অ্যান্ড ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইত্যাদি। আর কোনো বিদ্যুৎ কোম্পানি ইলেকট্রিসিটি বা ওয়াসার বিল যদি বাকি থাকে, মিউনিসিপ্যাল ট্যাক্স, পৌরকর, ইউনিয়ন পরিষদ ট্যাক্স, স্যালারি অ্যান্ড ওয়েজেস লাস্ট 6 মান্থ পার ওয়ার্কার ম্যাক্সিমাম টাকা 2,000। তো এখানে প্রতি কর্মচারী বা শ্রমিক বিগত 6 মাসে যে তারিখে দরখাস্ত করেছে ওই তারিখ থেকে বিগত 6 মাসের শ্রম দেওয়ার বা সেবা দেওয়ার ফলে প্রতিজন 2,000 টাকার বেশি পাবে না। এরা হচ্ছে আপনার ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল। আগে বলা হতো ক্রেডিটর্স প্রিফারেন্সিয়াল ক্রেডিটর, আপনি প্রিফারেন্সিয়ালও বলতে পারেন। আর জামানত বিহীন পাওনাদার যারা দাবি পূরণে অগ্রাধিকার পায় না, সবার শেষে টাকা পায়, এরা হচ্ছে ক্রেডিটর্স অন ওপেন অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট পেয়েবল বা পাওনাদার। ক্রেডিটর ফর গুডস, নোট পেয়েবল, এগুলো পুরাতন টার্ম। ক্রেডিটর ফর গুডস, ক্রেডিটর অন ওপেন অ্যাকাউন্ট, এখন নাম হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, এর আগে নাম ছিল ক্রেডিটর্স। নোট পেয়েবল, বিল ডিসকাউন্টেড, এটা লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড। এক্সেস অফ ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল। এখানে ব্যাংক লোন আপনার সম্পর্কে বলে নিই। ব্যাংক লোন পার্টলি সিকিউরিটি ক্রেডিটর হলে অবশিষ্ট অপরিশোধ্য অংশ ডিডাক্ট অ্যাজ পার কন্ট্রা নামে মোট সম্পদ থেকে বাদ যাবে, আর ফুললি হলে কোনো সমস্যা নাই। ব্যাংক লোন আনসিকিউরিটি ক্রেডিটর হলে অন্যান্য আনসিকিউরিটি ক্রেডিটরের মধ্যে 2:1 অনুপাতে টাকা বন্টন হবে। যদি আনসিকিউরিটি ক্রেডিটররা 50%-এর কম পায় তাহলে এই অনুপাতে টাকাটা ভাগ হবে। আপনি একটু ভিডিওটা থামাই দিয়ে পড়ে নেবেন। আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। তো এখানে দেখেন, এখানে সম্পদ, এখানে বুক ডেট সম্পদ, ডাউটফুল এটাও সম্পদ, বিল রিসিভেবল সম্পদ, এটা লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট, এটা সম্ভাব্য দায়। এই বিল ডিসকাউন্ট এটা আমরা এখানে বসাই দেবো লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড। এটা অলওয়েজ হচ্ছে আনসিকিউরিটি ক্রেডিটরের মধ্যে যাবে। বিল্ড ডিসকাউন্টেড, লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড,
তাহলে এর পরিমাণ হচ্ছে গ্রসে 10,500 আর নিটে হচ্ছে 3,500, নিটে হচ্ছে 3,500। এখন এটা আমাদের কাজ শেষ হলো। এখন লোন ফ্রম মিস্টার কালাম, এটা আনসিকিউরড ক্রেডিটর, লোন ফ্রম মিস্টার কালাম, লোন ফ্রম মিসেসের লোন, এটা লোন ফ্রম না হাকিম লেখা উচিত ছিল, যা অন্যজনের কাছ থেকে নিয়েছে 17,500 টাকা, এখানেও 17,500 টাকা। আর এখানে দেন ক্রেডিটর ফর গুডস, এটা ওয়ান সিকিউরিটি, এর সাথে কিছু বলা নেই। ক্রেডিটর ফর গুডস, এই অঙ্কটা করতে অনেক সময় লাগে। ক্রেডিটর ফর গুডস এটা আমরা 52,000 টাকা বসাই দিই, 52,500। এবার এখানে দেখেন স্যালারি ডিউ টু ক্লার্ক ফর 4 মান্থ, এটা আসলে হওয়ার কথা ছিল 6 মান্থ, এটা ক্রেডিটর ফর পেবল ইন ফুল, স্যালারি ডিউ টু ক্লার্ক। এখানে একটা কথা আমি বলে রাখি, এর পরিমাণ 800 টাকা। এখানে একজন শ্রমিক যদি হয় বা কর্মচারী যদি হয় 6 মাসে সে পাবে 2,000 টাকা। এখন স্যালারির পরিমাণ যদি 6,000 টাকা থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি 2,000 টাকা যদি একজন কর্মচারী ধরেন, তাহলে 2,000 টাকা প্রিফারেন্সিয়াল দেবেন আর 5,000 টাকা আনসিকিউরিটির ভিতর দেবেন এক্সেস অফ প্রিফারেন্সিয়াল ক্রেডিটর হিসাবে। আপনি যদি 3 জন ধরেন, তাহলে 6,000 টাকা দেবেন প্রিফারেন্সিয়ালে আর 1,000 টাকা দেবেন এখানে। সংখ্যা বলতে হবে, এখানে সংখ্যা বলা না থাকলে আপনি যে কোনোভাবে ধরে নেবেন। ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট, ট্যাক্স শেষ ডিউ টু গভর্নমেন্ট, ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট, এখানে 2,000 টাকা। এটা হয়ে গেল, এখানে আমাদের পরিমাণ 2,800 টাকা। এখন এটার পরিমাণ হলো, এটার পরিমাণ হলো। এবার এখানে আসেন ব্যাংক লোন, ব্যাংক লোন কিন্তু ফুললি সিকিউরিটেড হয় কিনা দেখেন। এখানে লোনের পরিমাণ ব্যাংক লোন, ব্যাংক লোন 17,500 টাকা। এখন কত টাকা সম্পদ এখানে মজুদ দেওয়া হয়েছে? 35,000 টাকা। সিকিউরিটি বাই লিয়েন অন স্টক হচ্ছে 35,000 টাকা। এখানে স্টক ভ্যালু অফ সিকিউরিটি স্টক, এখানে হচ্ছে এই 35,000 টাকার এখানে কত পার্সেন্ট আদায় হচ্ছে? 60,000 টাকা, 60%। তাহলে 35,000 গুণ 60%, এটার পরিমাণ হবে 21,000 টাকা। এই জামানতি সম্পদের উপর 4% রিসিভার ফিস বাদ যাবে, আর অজামানিত সম্পদের উপরে রিসিভার ফিস এখানে 4%। তাহলে রিসিভার ফিস যদি 4% হয়, এখানে 21,000-এর উপরে এখানে 840 টাকা হবে, 840 টাকা। তার মানে এর পরিমাণ হবে 20,160 টাকা। তাহলে এখানে লোন হলো 17,500। আর এটা এখন যদি এটা পার্টলি হতো, তাহলে এটা বেশি হতো, এটা কম হতো, এটা বেশি হতো। তাহলে আমাদের অঙ্ক এখানে হয়ে গেলে এবার আমরা চলে আসি সম্পদের তালিকায়। তো এখানে লস থ্রো বিটিং, এটা ভুয়া সম্পদ। লস থ্রো বিটিং এর পরিমাণটা হচ্ছে ভুয়া সম্পদ, এটা লস থ্রো বিটিং, এই অ্যামাউন্টটা হচ্ছে লস থ্রো বিটিং। এখন আমরা আসি, এবার আমরা এখানে আসি আপনার এবার এখানে আমরা আসি অঙ্কের মধ্যে চলে আসি। এবার এখানে দেখেন সম্পদ, তাহলে এখানে ফুললি সিকিউরিড ক্রেডিটর, ফুললি সিকিউরিড ক্রেডিটর আমাদের হচ্ছে 17,000 টাকা, 17,500। আর এখানে হচ্ছে লোনের পরিমাণ 17,500, ভ্যালু অফ সিকিউরিটি হচ্ছে 20,160। এখন 20,160 হলে সারপ্লাস থাকে 2,660 টাকা অ্যাজ পার কন্ট্রাক্ট। এবার এখানে আছে পার্টলি সিকিউরিড ক্রেডিটর, এখানে এই টাকাটা কখনোই বসানো যাবে না, এখানে সম্পদের পরিমাণ বেশি আছে। পার্টলি সিকিউরিড ক্রেডিটর আমাদের নেই, থাকলে এখানে টাকাটা বসবে। এবার ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল, ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল আমরা এখানে ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল বের করে নিয়েছি 2,800 টাকা। এবার এখানে বাদ দেন 2,800 টাকা, এখানে 2,800 টাকা লিখে দেন, এখানে পার্টির পরিমাণ নেই। এবার আনসিকিউরিড ক্রেডিটরের পরিমাণটা কত? আনসিকিউরিড ক্রেডিটর পরিমাণ হচ্ছে 73,500, আনসিকিউরিড ক্রেডিটর পরিমাণ হচ্ছে 73,500। আর এখানে আমাদের হচ্ছে 80,500, 80,500। তাহলে আমরা এখানে বসাই দিই এর পাশে 80,500 আর এখানে বসাই 73,500, তাহলে যোগ করলে আমাদের 73,500 হচ্ছে। এবার আমরা আসি অ্যাসেটে। এখানে দেখেন লেখা আছে, এখানে লেখা আছে যে আনসিকিউরড ক্রেডিটর, আনসিকিউরড ক্রেডিটর, আনসিকিউরড ক্রেডিটর। তো এখানে আনসিকিউরড ক্রেডিটর ক্যাশের সাথে কোনো সিকিউরিটির কথা বলা নেই, এখানে ক্যাশ আমরা 100 টাকায় দেবো, এখানেও 100 টাকায় দেবো। এবার এখানে আমরা আসি রেস্ট স্টক। দেখেন এই জায়গাটা লক্ষ্য করেন, এখানে আমরা
এই ব্যাংক লোনের জন্য আমরা 35,000 টাকা সম্পদ সিকিউরিটি দিয়েছি, কিন্তু এখানে মোট কত টাকা রয়েছে? 50,000 টাকা। তাহলে রেজিস্ট্রি স্টক পরিমাণ কত? 50,000 অবশিষ্ট স্টক, 50,000 মাইনাস 35,000, এই 35,000 গুণ কত পার্সেন্ট টাকা আদায় হচ্ছে? গুণ 60%, 60%। তাহলে এর পরিমাণ হবে 9,000 টাকা। তাহলে এখানে হচ্ছে 15,000 আর এখানে হবে 9,000। এবার আসেন ফার্নিচার। ফার্নিচারের বুক ভ্যালু হচ্ছে 7,000, এখানে আদায় হচ্ছে 3,500। এবার আমরা আসি বুক ডেটস, বিলস রিসিভেবল। বিলস রিসিভেবল এখানে আছে 9,250 আর এখানে ব্যাডের পরিমাণ 4,250। তাহলে 4,250 যদি হয় বিয়োগ করতে হবে, কিন্তু এটা কিন্তু ব্যাড, এটা রিয়ালাইজ না, কিন্তু এটা ব্যাড, খুব লক্ষ্য রাখবেন। আর এটা কিন্তু আপনি বারবার এখানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে এই বিল ডিসকাউন্ট, এটা কিন্তু এইটা বসবে, এইটা বসবে কিন্তু, আর এর ব্যাডটা কিন্তু বিয়োগফল বসবে, এর ব্যাডটা কিন্তু বিয়োগফল বসবে। তাহলে এখানে হবে 6,000 টাকা। এই বিল রিসিভেবলের পরিমাণ হচ্ছে 6,000 টাকা, বিয়োগ করলে আদায় হবে, কিন্তু এর বিয়োগফল বসাবেন না, যা থাকবে তাই বসাবেন। এবার এটার কাজ হয়ে গেছে। এবার আমরা আসি বুক ডেটস। বুক ডেটস আছে গুড 9,250, 9,250। গুড মানে ভালো দেনাদার, এরা 100% টাকা দিয়ে দেয়, এই জন্য এদেরকে গুড হিসেবে বলা হচ্ছে। এবার আসি ডাউটফুল। এখানে ডাউটফুলের পরিমাণ হচ্ছে 17,000, 17,000-এর 40%, 417, 68, 6,800 টাকা, এখানে 6,800 টাকা। তাহলে এটা যোগ করলে আমাদের হয় এর পরিমাণ হচ্ছে আমাদের 34,000। এর পরিমাণটা হচ্ছে আমাদের হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। আমাদের বিল অফ এক্সচেঞ্জের পরিমাণটা 5,000, এখানে 4,000 টাকা হবে, সরি এটা 4,000 হবে, এখানে 4,000 হবে। এর পরিমাণটা হবে 34,000 না 32,650, ঠিকই আছে, এটা 4,000। এবার রিসিভার ফিস সম্পর্কে আমি একটু বলে নিই। রিসিভার ফিস সম্পর্কে এখানে আপনি যদি তাড়াহুড়ো করে অঙ্ক দেখেন তাহলে হবে না, আমি কখন কোন পাতায় থেকে বুঝাবো সেটা কিন্তু ধীরে ধীরে দেখতে হবে। এখানে মানে পুকুরের পানিকে গ্লাসের ভিতরে প্রবেশ করানোর মতো একটা অঙ্ক। 1997 সালে দেউলিয়া আইনে রিসিভার ফিসের বিবরণ। পরিসর 1 টাকা থেকে 10 লক্ষ টাকা, এটা 10%, আর 10 লক্ষ টাকা থেকে 2 কোটি, এটা পরে 5%, আর 2 কোটি টাকার উপর হলে 1%। ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স বাদে ধরা যায়, আবার ক্যাশ বাদেও ক্যাশ ও ব্যাংক ব্যালেন্স সহ ধরা যায়। উইন্ডিং আপ এক্সপেন্স, রিয়ালাইজেশন এক্সপেন্স, যদি রিসিভার ফি কোনো সম্পদ বিক্রয় করার সময় কোনো খরচ করেন তবে তাকে উইন্ডিং আপ এক্সপেন্স বা রিয়ালাইজেশন এক্সপেন্স বলে। এই খরচ সম্পত্তি বিক্রয়ের টাকা থেকে বাদ দিতে হবে। গোপন সম্পত্তি, দেউলিয়া ব্যক্তির যদি কোনো গোপন সম্পত্তি থাকে আর কোনো ব্যক্তি যদি গোপন সম্পদের সংবাদ দেয়, তাহলে যে ব্যক্তি গোপন সংবাদের সংবাদ দেবে সে 15% টাকা পাবে। এই 15% টাকা বাদে বাকি টাকা সে পাবে। এখন এখানে আসেন অব্যাহতিপ্রাপ্ত সম্পত্তি। দেউলিয়া ব্যক্তি নিজের স্ত্রী সন্তানের ব্যবহার্য সরঞ্জামের বস্তাদি গৃহস্থালী সরঞ্জামেতে যার মূল্য অনধিক 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার বেশি হলে তা অব্যাহতিপ্রাপ্ত সম্পদের অতিরিক্ত হিসাবে এখানে এই সম্পদের তালিকা আসবে। 3 লক্ষ টাকার বেশি হলে তাহলে তার বাড়ি নিতে পারবেন না। বাড়ি সম্পর্কে বলা আছে, দেউলিয়া ব্যক্তির এক অবন্ধক আবাসিক গৃহ শহর এলাকায় যদি হয় বাড়িটা, তাহলে 2500 বর্গফুট যার আয়তন হবে, 2500 বর্গফুটের বেশি যা বর্গফুট থাকবে সেই বর্গফুটের আদায়যোগ্য মূল্য এখানে আসবে। অন্যান্য এলাকায় যদি হয়, মেঝের আয়তন যদি 5,000 বর্গফুট হয়, তাহলে 5,000 বর্গফুটের অতিরিক্ত অংশটুকু এখানে আসবে। দেউলিয়া ব্যক্তির বাসগৃহ যে আয়তনের হোক না কেন, তা যদি বন্ধক দেওয়া হয় তবে তা অব্যাহতিপ্রাপ্ত সম্পদ হিসাবে গণ্য হবে না। এবার আমরা আসি রিসিভার ফিস, আমরা এখানে বাদ দিয়ে দেবো। রিসিভার ফিস আমরা যদি বাদ দিই তাহলে 3265 টাকা হবে। এখানে 3265 বাদ দিলে 29,385। এবার এই সম্পদের এই সারপ্লাসটা আমরা এখানে নিয়ে আসি, এই অ্যাড সারপ্লাস, কারণ এখানে সম্পত্তি আমাদের জমা রয়েছে 2660 টাকা, 2660 টাকা। এবার এই 2660 টাকা এর সাথে যোগ করতে হবে। টাকা যোগ করলে হবে 23,000। 2660 টাকা যোগ করলে 32,000 হবে, 32,045। এবার এখানে দেখেন 2800 টাকা ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল, এই 2800 টাকা বাদ দেন। আর এখানে দেখেন একটা রিয়ালাইজেশন এক্সপেন্স আছে, এটা কোনো সম্পত্তির কথা পার্টিকুলার বলা নেই, তাহলে এটাও কিন্তু এখানে বাদ দিয়ে দেন।
রিয়ালাইজেশন এক্সপেন্স, কারণ এটা রিসিভার করেছে। তাহলে এইটা এখান থেকে 4,800 টাকা বাদ দিলে হবে 27,245। এবার এইটা থেকে এই অ্যামাউন্টটা এখানে নিয়ে যেতে হবে, দিয়ে গেলে এইটাকে আমরা বলবো ডেফিসিয়েন্সি ব্যালেন্সিং ফিগার। এখন তাহলে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স জিনিসটা কি? স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স হচ্ছে দেউলিয়া ব্যক্তির সম্পত্তি এবং দায়ের তালিকা। এই সম্পত্তি এবং দায়ের তালিকা প্রদর্শিত হবে এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে। এবং এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে আমরা উদ্দেশ্যটা কি বের করব? এটাই আমরা বের করব 46,255 টাকা হবে ডেফিসিয়েন্সি। এখানে দেখেন মানে এই ডেফিসিয়েন্সিটা দেউলিয়া ব্যক্তির ঘাটতির পরিমাণটা কত, তার সম্পত্তি এবং দায়ের তালিকা প্রদর্শন করে ঘাটতির পরিমাণটা নির্ণয় করা, আর কোন পাওনাদার কত টাকা পাবে তার একটা বিস্তারিত বিবরণ থাকছে। এবার আমরা আসি ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে। ডেফিসিয়েন্সিটা কিভাবে হলো, এই ডেফিসিয়েন্সিটা কিভাবে হলো তার একটা বিবরণী বা বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। আমি একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে আমাকে, এখানে এই পর্যন্ত নিলেই আমি অঙ্কটা করতে পারছি। তাহলে এই পর্যন্ত থাক আপাতত, আমার ওই পর্যন্ত না হলেও চলবে, কারণ আপনি বুঝতে পারছেন যে কতগুলো পাতা একসাথে আমাকে করতে হচ্ছে। এবার যে ডেফিসিয়েন্সিটা হলো, এই ডেফিসিয়েন্সিটা কী কারণে হলো তার একটা বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। এই ব্যাখ্যামূলক যে বিবরণী, এটাকে বলবো আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আসলে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট বলতে কী বোঝায়? অ্যাকাউন্ট যদি হয় তাহলে জাবেদা থেকে খতিয়ানে পোস্টিং দিতে হবে একটা নির্দিষ্ট শিরোনামে, এবং তার একদিকে ডেবিট এবং ক্রেডিট থাকবে। এটা ওই ধরনের বিষয় না, এই জন্য আমি এটাকে অ্যাকাউন্ট না বলে স্টেটমেন্ট অফ ডেফিসিয়েন্সি বলাকে অধিক প্রাধান্য দিই। এবার এখানে আপনি আসেন, এখানে দেখেন মিস্টার হাকিম কমেন্টস অন বিজনেস 5 years ago উইথ ক্যাপিটাল টাকা 45,000। তাহলে এখানে আমি ক্যাপিটাল এখানে লিখে দেবো 45,000 টাকা। যদি এটাকে ডেবিট ব্যালেন্স থাকে এই পাশে নিয়ে আসবেন। হি ডিউ টাকা 10,000 ইচ ইয়ার, তাহলে এখানে ড্রয়িংয়ের পরিমাণ হবে 10,000 গুণ 5, অর্থাৎ এখানে এর পরিমাণ হবে 50,000 টাকা। ডিউরিং দি ইয়ার্স মেড এ প্রফিট, এখানে প্রফিটের পরিমাণ হচ্ছে 10,050 টাকা। আর রিয়ালাইজেশন এক্সপেন্স আছে 2,000 টাকা, এটা থাক। এখন ট্রেডিং লসের পরিমাণটা আমরা জানতে পারছি না, ট্রেডিং তার লস কত, ট্রেডিং লসের পরিমাণটা কত এটা আমাদের জানা নেই, ট্রেডিং লস। তাহলে আমরা এবার অঙ্কটায় চলে যাই। যে আপনি এই পাশে কি বসাবেন? ক্যাপিটাল, ট্রেডিং প্রফিট, ইনকাম ফ্রম আদার সোর্স। এই ইনকাম ফ্রম প্রফিট ফ্রম আদার সোর্সের মধ্যে কি বসবে? কোনো সম্পত্তি বিক্রয় করে লাভ যদি হয় সেটা এখানে বসাবেন। পার্সোনাল কোনো অ্যাসেট যদি থাকে সেই পার্সোনাল অ্যাসেটটা এখানে বসাবেন, আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসাবেন। এই তিনটা জিনিস এখানে বসাবেন, এই পাশে তিনটা, এই পাশে তিনটা। এবার ড্রয়িং এবং ট্রেডিং লস নেই, আগে অঙ্ক মেলে কিনা দেখি, যদি অঙ্ক না মেলে সেই ক্ষেত্রে আমরা রেয়ামিল করব। এবার সিকিউরড অ্যাসেট লস, তাহলে আমরা সিকিউরিড কত দিয়েছি? সিকিউরড অ্যাসেট লস, তাহলে আমাদের এখানে 35,000 টাকা সম্পদ বন্ধক দেওয়া ছিল, তাহলে দেওয়া হয়নি কত? এখানে 50,000-এর ভিতরে এই রেস্ট স্টক আছে 15,000 টাকা। 15,000 গুণ এখানে থেকে বিয়োগ করেন, 15,000 গুণ এখানে আদায় হয়েছে, তাহলে এখানে হবে 40%, তাহলে এর পরিমাণ হবে 6,000 টাকা। 6,000, এর পরিমাণ হবে 6,000, স্টকের লসটা হবে 6,000। আর এখানে দেখেন সিকিউরড অ্যাসেট লস, তাহলে এই স্টক আমরা সিকিউরিটি দিয়েছি কত? এখানে 15,000, এখানে দিয়েছি 35,000। 35,000 গুণ 40%, তাহলে এর পরিমাণটা হবে 14,000 টাকা। এর পরিমাণটা হবে 14,000 টাকা। এর পরিমাণ হবে 14,000 টাকা। আচ্ছা, এবার আমরা এখানে, আচ্ছা এটা এই পাশে বসাই দিলে অসুবিধা নাই, আমরা এই পাশে বসাই দিই। 14,000, অনেকগুলো সম্পদ থাকতে পারে ওখানে। আমরা এরপরে আসি যে আমরা স্টক গেল, ফার্নিচারে আসেন। ফার্নিচার এখানে দেখেন 7,000, এখানে আছে 3,500, তাহলে লস হয় কত? 7,000 মাইনাস 3,500, তাহলে এখানে হবে 3,500 টাকা। আর এখানে স্টকের তো আমরা দিয়ে দিয়েছি। বুক ডেটে আসেন, এটার কোনো লস নাই, গুডের কোনো লস হয় না। এটা আসেন 17,000 গুণ, এই 17,000 গুণ 40% আদায়, তাহলে লস হচ্ছে 60%, লস হচ্ছে 60%, অর্থাৎ এর পরিমাণ হবে 10,200 টাকা। এর পরিমাণ হবে 10,200 টাকা। এবার বিলস রিসিভেবল এইটা বসাবেন, কিন্তু বিল রিসিভেবল হচ্ছে ব্যাড, এইটা আমাদের লস, এই 5,250 টাকা, 5,250 টাকা। এবার আমরা আসি লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট 3,500 টাকা, এখানে বসাই দেন। এখানে 4টি আইটেম বসবে, একটা সিকিউরিটি অ্যাসেট লস,
একটা আনসিকিউরিড অ্যাসেট লস, একটা সিকিউরিড অ্যাসেট লস, লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট আর রিসিভার ফিস। এই 4টি আইটেম বসবে এইখানে, এর ভিতরে আদার লসের মধ্যে। আর এখানে বসবে ড্রয়িং। এখানে দেখেন 3টা আইটেম, 1 2 3, আদার লসে 4টি, আর এখানে 3টা। তাহলে রিয়ালাইজেশন এক্সপেন্স, এখানে লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট বসে গেল। এখানে দেখেন একটা শব্দ আছে লস থ্রু বিটিং, এই 2750 টাকা। এটা কিন্তু ভুয়া সম্পদ। যদি কোনো ইনটেনজিবল এবং ভুয়া সম্পদ আদায় না হয়, ইনটেনজিবল এবং ভুয়া সম্পদের কোনো আদায়যোগ্য মূল্য থাকবে না, অতএব এদেরকে সম্পত্তির তালিকা আমি দেখাবো না। যদি অদৃশ্যমান এবং ভুয়া সম্পদ থাকে তাহলে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের আদায়যোগ্য যে মূল্যটা হবে তাহলে আপনি এখানে দেখাবেন। আমরা যেটি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে দেখেছি এর কোনো আদায়যোগ্য মূল্য নাই। তাহলে আমরা এখানে আমরা লস থ্রু বিটিং আদার লসেস এখানে লিখে দিতে পারি লস থ্রু বিটিং, মানে নইলে আপনার দিলে হবে কেন, লস থ্রু বিটাবিটি করা। আমরা কথায় কথা বলি বিটাবিটি করা, তো বিটাবিটি করে সে লস খেয়েছে, নইলে দেওয়ালে হবে কেন। জীবনেও কিন্তু এই কাজ করবেন না, বিটাবিটি ধরতে যাবেন না, জুয়া বাজি এই সমস্ত খেলায় যাবেন না। তাহলে এখানে আমরা ট্রেডিং লস না এটা বসাই দিলাম। এবার রিসিভার ফিসের বিষয়টা আসি। তাহলে রিসিভার ফিসের বিষয়টা আমাদের এখানে রিসিভার ফিসটা কত গিয়েছে, 840। রিসিভার ফিসের বিষয়টা এখানে গেছে 840। আর এখানে রিসিভার ফিস আমাদের আছে 3265, এখানে আছে 3265 প্লাস 3265, আর এখানে 3265, আর রিয়ালাইজেশন এক্সপেন্সটা গিয়েছে এই 2000 টাকা, এই 2000 টাকা। তাহলে আমরা এখানে এইগুলো যোগ করে দিই। এর পরিমাণ হচ্ছে 6105 টাকা। এবার এইটা আমরা যোগ করি। এর পরিমাণটা হচ্ছে 24,950 প্লাস 2750 প্লাস 50,000 প্লাস এখানে 17,500 প্লাস 6,105। আমাদের এখানে এর পরিমাণটা হবে 1,01,305। এর পরিমাণ হবে 1,01,305। এই টাকাটা এবার এখানে আমরা বসাই দেব, 1,01,305। এবার এখান থেকে এটা বাদ দেন। বাদ দিলে আমাদের এখানে ডেফিসিয়েন্সির পরিমাণ হচ্ছে 46,255 টাকা, এর সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা এখন এখানে লিখে দিতে পারি ডেফিসিয়েন্সি অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, আমাদের অঙ্ক হয়ে গেল। এখন এই অঙ্কটাকে আপনাকে করতে হলে অবশ্যই আপনি দেখেন এটা 2014 সালের অঙ্ক। এই অঙ্কটাকে আপনি বই থেকে বের করে নেবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। আর আমি চেষ্টা করছি আপনাদের জন্য যতটুকু পারি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।